রাত 2:45। বজলু সিটি হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছে। উত্তেজনায় দরদর করে ঘামছে। সে এসেছে হাসপাতাল থেকে একটা লাশ নিতে। পরিচিত কারো লাশ নয়, বেওয়ারিশ লাশ। হাসপাতালের মর্গে অনেক ধরনের বেওয়ারিশ লাশ থাকে। সেখান থেকে একটা অল্প বয়সী মেয়ে মানুষের লাশ বজলু কিনে নিচ্ছে। মর্গের কেয়ারটেকারের সঙ্গে গোপনে এই বন্দোবস্ত করেছে। তার জন্য মোটা টাকা খরচাও করতে হয়েছে। পিকআপ ভ্যানের ড্রাইভার বারবার হাই তুলছে আর অধৈর্য গলায় বলছে, ভাইজান, লাশ আইতে আর কতক্ষণ লাগবে? যে লোকের লাশ নেবেন সে কি এখনো মরে নাই? কখন মরবে? গিয়া একটু বলেন তাড়াতাড়ি মরতে, খুব ঘুম পাইতাছে। বজলু কিচ্ছু বলছে না। সে অস্থিরভাবে পায়চারি করছে আর ফিরে ফিরে হাসপাতালের গেটের দিকে তাকাচ্ছে। উফ, এখনো কেন আসছে না? লাশ নিয়ে 4:15টার আগে ধূপপুর জঙ্গলে পৌঁছাতে হবে আমাকে। 4:15টার পর পৌঁছালে কোনো কাজই আসবে না, সব কিছু বৃথা যাবে। বজলু একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। তিনকুলে তার কেউ নেই। 2 কামরার একটা বাসা ভাড়া নিয়ে থাকে সে। খুবই সাদাসিধে জীবন তার, তেমন কোনো বন্ধুও নেই। বজলুর একটা মোবাইল ফোন আছে। একসময় মোবাইল ফোনটা তার কোনো কাজেই লাগতো না। তার মা যখন জীবিত ছিল তখন মাঝে মাঝে ফোনটা ব্যবহার হতো। তবে মায়ের মৃত্যুর বছর 3 বাদে এক গভীর রাতে তার মোবাইলে একটা মিসড কল আসে। উফ, এই রাতের বেলা কে আবার মিস কল দিল? সে কল ব্যাক করে। খুবই মিষ্টি একটা কণ্ঠ। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি কে তা জানেন না তো ফোন দিয়েছেন কেন? এত রাতে অপরিচিত কারোর সাথে ফাজলামি করার জন্য ফোন দিয়েছেন? আমার নাম্বার পেয়েছেন কিভাবে? দেখুন, আমি শুধু শুধু আপনাকে ফোন দিইনি। আপনার এই নম্বর থেকে একটু আগে আমার ফোনে একটা মিসড কল আসে। আমার ঘুমটা ভাঙিয়ে দেয়। ও সরি, মনে ছিল না। একজনকে ফোন করতে গিয়ে ভুল করে আপনার ফোনে চলে গিয়েছে। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, লজ্জিত হওয়ার কিছু নেই। এরকম অনেক সময় হয়ে যায়। আপনি কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে বলছি। আপনি? চিটাগাং থেকে। এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি। দেশের বাড়ি পটুয়াখালী। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দিনা। এভাবে মোবাইল ফোনে দিনার সঙ্গে পরিচয় হয় বজলুর। দিনে দিনে সম্পর্ক গাঢ় হয়। একজন আর একজনকে না দেখেই প্রেমে পড়ে যায়। বজলু প্রায় দিনার ঠিকানায় দামি দামি গিফট পাঠিয়ে দেয়। দিনাও মাঝে মাঝে ছোট 2-1টা গিফট পাঠায়। এক সময় দুজন দুজনকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। দিনা সরাসরি দেখা করতে সাহস পায় না। তখন বজলু দিনাকে ফটো পাঠাতে বলে। আগে তুমি পাঠাও, তারপর আমি পাঠাবো। ছেলেদের আগে ভূমিকা রাখতে হয়। বজলু তার একটা ফটো পাঠিয়ে দেয়। বজলু দেখতে খুব একটা ভালো নয়। ফটো পৌঁছানোর পর জিজ্ঞেস করে, আচ্ছা, আমাকে দেখে কি তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তুমি তো খুবই স্মার্ট। আমি যে দেখতে অতটা ভালো নয়, তোমার খারাপ লাগেনি? একদম খারাপ লাগেনি। খুব সুন্দর তুমি। দিনার কথা শুনে বজলু খুব খুশি হয়। এখন তোমার ফটো পাঠিয়ে দাও। তুমি দেখতে যেমনই হও তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে চিরকাল ভালোবেসে যাব। আচ্ছা, ফটো পাঠিয়ে দেব।
এরপর থেকে দিনার সঙ্গে বজলুর আর যোগাযোগ হয় না। বজলু দিনার ফোনে ফোন দেয়, রিং হয়, কিন্তু দিনা ফোন ধরে না। বজলু দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে। দিনার হলোটা কি? অসুখ বিসুখ করলো নাকি? কি যে হলো? এভাবে 15-16 দিন কেটে গেল। বজলু প্রতিদিন দিনার ফোনে ফোন দেয়। অবশেষে কেউ একজন ফোন ধরে। দিনা, তোমার কি হয়েছে? এতদিন কেন ফোন ধরনি? আমি তো চিন্তায় মরে যাচ্ছিলাম। ওপাশ থেকে শোনা যায় অন্য একটা মেয়ে কণ্ঠ। আমি দিনার বান্ধবী বলছি, দিনা আর নেই। 15 দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শুনে বজলুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুহাত দিয়ে মাথা চেপে ধরে বসে পড়ল, হাউমাউ করে কেঁদে উঠল। হ্যাঁ, এতদিন ধরে যাকে নিয়ে এত স্বপ্ন বুনলাম সেই মরে গেল। জীবনে একটিবার তার সঙ্গে দেখা হবার আগেই মারা গেল। কি করে আমি সহ্য করব? অভাগা জীবনে একমাত্র যাকে পেলাম তাকেও ষোড়শটা এইভাবে নিয়ে গেল। সেদিনের পর থেকে দিনার ফোন নাম্বারটা চিরতরে বন্ধ হয়ে যায়। বজলুর জীবনে নেমে আসে একাকিত্ব আর শূন্যতা। নাওয়া খাওয়া ঘুম কিছুই ঠিকমতো হয় না। এভাবে একদিন ধূপপুর জঙ্গলের পাশে গিয়ে বসেছিল। হাইওয়ের পাশেই বিশাল এক ঘন জঙ্গল, খুবই নিরিবিলি। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। নীরবে বজলু দিনার কথা ভাবতে ভাবতে কেঁদে ফেলে। হঠাৎ একটা বজ্র গম্ভীর গলার স্বরে সে চমকে ওঠে। এই, তুই কাঁদছিস কেন? বজলু মাথা তুলে দেখে, মাথা ভর্তি লম্বা চুলে জটাধারী এক তান্ত্রিক তার সামনে দাঁড়ানো। বল, তোর কিসের এত কষ্ট? বল আমাকে, দেখি তোর কষ্ট লাঘব করতে পারি কিনা। 30 বছর ধরে কৈলাসের গুহায় ধ্যান করেছি। আমার এখন অনেক ক্ষমতা। তোর যে কোনো মনোবাসনা পূর্ণ করে দিতে পারবো। বজলু বুঝতে চেষ্টা করে কোনো ভণ্ড বাটপার কিনা, তাকে ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেবার ফোন দিয়ে আসছে নাকি। কি ভাবছিস? ভাবছিস আমি ভণ্ড বাটপার কিনা? না রে, আমি ভণ্ড বাটপার নয়। 30 বছর ধরে সাধনা করছি মানুষের উপকার করার জন্য। আমি জানি তুই মুসলমান ঘরের সন্তান, এরপরেও আমি তোর উপকার করতে যাচ্ছি। আমার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব সমান, সবাই মানুষ। এই কথা শুনে বজলু তান্ত্রিকের ওপর কিছুটা আস্থা জন্মায়। সে হতাশা জড়িত গলায় বলল, আমার কষ্ট কোনো দিনই লাঘব হওয়ার নয়। আগে বল না, কি তোর কষ্ট? সব আমাকে বল। তারপর বজলু দিনার ব্যাপারে সব তান্ত্রিককে বলল। আচ্ছা, তোর প্রেমিকা মরে গেছে, সেই জন্য তোর মনে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা। পারবেন আমার দিনাকে আমার কাছে ফিরিয়ে দিতে? পারবো। পারবেন? সেটা কিভাবে? মৃত মানুষকে কি আর কোনোদিনও ফিরিয়ে আনা যায়? তুই বলেছিস তোর প্রেমিকাকে তুই কোনোদিনও দেখিসনি, শুধু ফোনে তার গলার স্বর শুনেছিস। এর মানে তুই শুধু তার ভিতরের মানুষটাকে চিনিস, তার চেহারা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোর প্রয়োজন তার শরীরটাকে নয়, শরীরের ভিতর মানুষটাকে। আমি সেই শরীরের ভিতর মানুষটাকে এনে দেব, মানে আত্মাটাকে। তবে শরীর ছাড়া আত্মাকে ধরে রাখা যায় না। এজন্য একটা তর তাজা লাশের প্রয়োজন। যে কোনো লাশ হলেই চলবে, কিন্তু তোর জন্য ভালো হয় অল্প বয়সী কোনো মেয়ে মানুষের লাশ পেলে। তোর প্রেমিকা নিশ্চয়ই কোনো অল্প বয়সী মেয়ে ছিল।
এই জন্যই তোকে অল্প বয়সী মেয়ে মানুষের লাশ আনতে বলছি। আমি সেই লাশের মধ্যে তোর প্রেমিকার আত্মাকে স্থাপন করে দেবার পর তাকে দেখে মনে হবে তোর প্রেমিকাই সশরীরে তোর কাছে এসেছে। তার দেহ যে অন্য কারো মনেই হবে না, কারণ তুই তোর প্রেমিকাকে আগে কোনো দিনও তো সশরীরে দেখিসনি। আপনি যা বললেন, সত্যি কি এমনটা করতে পারবেন? অন্য কোনো মেয়ে মানুষের শরীর হোক গিয়ে, ভেতরের মানুষটা আমার প্রেমিকা দিনা হলেই আমার তাকে ফিরে পাওয়া হবে। আমার ভালোবাসা তো দেহের ভিতরের মানুষটার জন্য। মানুষের দেহ তো শুধুমাত্র খোলস ছাড়া আর কিছুই নয়। তাহলে পরশু শেষ রাতে আমার আস্তানায় একটা লাশ নিয়ে আসবি। আমার আস্তানায় এখান থেকে জঙ্গলের মধ্যে সোজা 500 গজ ঢুকলেই পাবি। পরশু শেষ রাতে আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ থাকবে। সেই চাঁদে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। গ্রহণের পর চাঁদ থেকে প্রথম যে আলোক রশ্মি বের হবে, সেই আলো লাশের গায়ে ফেলেই লাশের মধ্যে তোর প্রেমিকার আত্মা স্থাপন করব। চন্দ্রগ্রহণ হবে রাত 4:15টায়। রাত 4:15টার আগে অবশ্যই তোকে লাশ নিয়ে আমার আস্তানায় পৌঁছাতে হবে, না হলে কিন্তু সম্ভব হবে না। অবশেষে মর্গ থেকে কেয়ারটেকার লাশ নিয়ে এসেছে। লাশটা সাদা কাপড়ে মোড়ানো। ভাইজান, আপনার ভাগ্য খুবই ভালো। অল্প বয়সী মাইয়া মানুষের লাশ চাইছিলেন, তাই পাইছেন। আজ রাত 10টার দিকে এই লাশটা মর্গে আসে। কারা যেন রেপ কইরা মাইয়াডারে মাইরা হাই রোডের পাশে ফেলাইয়া গেছে। কোনো পরিচয় পাওয়া যায় নাই। ভ্যানে লাশ ওঠানোর শেষে কেয়ারটেকার বজলুর সামনে এসে হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, ভাইজান, আরও কিছু টাকা বকশিস দেন। মর্গ থেইকা চুরি কইরা লাশ বেচা বহুত ঝামেলার। মর্গের রেজিস্ট্রারকেও টাকা খাওয়াইতে হয়েছে, যাতে রেজিস্ট্রি খাতায় কোনো গণ্ডগোল না থাকে। বজলু বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে তার হাতে ধরিয়ে দেয়। ড্রাইভার, চলো এবার যত দ্রুত সম্ভব এখন ধূপপুর জঙ্গলে তান্ত্রিকের আস্তানায় পৌঁছাতে হবে। এক সময় বজলু লাশ নিয়ে ধূপপুর জঙ্গলে পৌঁছে গেল। খুব সহজে তান্ত্রিকের আস্তানা খুঁজে পায়। লাশ নামিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। তান্ত্রিকের আস্তানা বলতে জীর্ণ একটা কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের সামনে উঠোনের মতো এক চিলতে খোলা জায়গা। লাশ এনেছিস? ঠিক আছে, এখানে রাখ। আকাশে কৃষ্ণপক্ষের মায়াবী চাঁদ। তান্ত্রিক ওই খোলা জায়গায় পদ্মাসনে বসল। সামনে সেই লাশটা, সাদা কাপড়ে ঢাকা। লাশের মুখ দেখেনি এখনো পর্যন্ত বজলু। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়ে যাচ্ছেন। মন্ত্র পড়তে পড়তে একটু পরপর ধুলো আর সুগন্ধি তরল লাশটার গায়ে ছিটিয়ে দিচ্ছে। এক সময় চাঁদ পুরোপুরি গ্রাস হয়ে গেল। নেমে এলো অন্ধকার। তান্ত্রিক মন্ত্র পড়েই যাচ্ছেন। চাঁদটা ধীরে ধীরে আবার আড়াল থেকে বের হতে লাগলো। চাঁদের আলো এসে পড়ল লাশটার গায়ে। সঙ্গে সঙ্গে হিম শীতল দমকা হাওয়ার ঘূর্ণি বয়ে গেল, আর লাশের মুখ থেকে সাদা কাপড় সরে গেল। অপরূপ রূপবতী এক মেয়ের মুখ। পরক্ষণেই লাশটার সমস্ত শরীর ঝাঁকিয়ে কেঁপে উঠল। খুশিতে বজলুর চোখ জলজল করে উঠল।
আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। বলুন আপনাকে কি দিয়ে খুশি করব। থাম, এই লাশের মধ্যে যে আত্মা এসেছে তা তোর প্রেমিকার আত্মা নয়। যার লাশ তার আত্মা আবার স্থাপন হয়েছে। কি বলছেন? এত ঝামেলা করে অল্প বয়সী মেয়ে মানুষের লাশ আনলাম, এখন এসব কি বলছেন? যার লাশ তার আত্মাই স্থাপন করার তো কথা ছিল না। তোর প্রেমিকা তোকে ঠকিয়েছে, তোকে মিথ্যা কথা জানিয়েছে। সে মারা যায়নি, সে জীবিতই আছে। যে মারা যায়নি তার আত্মা কিভাবে অন্য একটা শরীরে স্থাপন করব? তার ভালো ঘরে বিয়ে হয়ে গেছে, তাই তোকে মিথ্যা মৃত্যুর খবর জানিয়ে পথের কাঁটা সরিয়েছে। তোকে সে কোনো দিনও ভালোবাসেনি, শুধু প্রেমের অভিনয় করেছে। তুই সহজ সরল মানুষ বলে কিছুই বুঝতে পারিসনি। আপনি তো দিনার আত্মাকে ডেকেছিলেন। সে যেহেতু মরেনি তাই তার আত্মা আসেনি, কিন্তু যার লাশ তার আত্মা কেন এসেছে? তাকে তো ডাকা হয়নি। যাকে ডেকেছি সে আসেনি বলে যার লাশ তার আত্মা এমনিতেই চলে এসেছে। হ্যাঁ, এখন একে আমরা কি করব? কি করব মানে? এখন তো সে আর লাশ নয়, জল জ্যান্ত একটা মানুষ, আহত অসহায় একটা মেয়ে মানুষ। দেখছিস না যন্ত্রণায় কেমন কাতরাচ্ছে? তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে। যা, এখনই কোনো হাসপাতালে নিয়ে যা, চিকিৎসা করিয়ে সুস্থ করে তোল। অনেক পুণ্য হবে তোর। সেই পুণ্যের জোরেই হয়তো জীবনে একদিন ভালো কিছু পাবি। বজলু তান্ত্রিকের নির্দেশে মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে, তার যাবতীয় চিকিৎসা বহন করে। প্রায় মাসখানেক কেটে গেছে। মেয়েটা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। মেয়েটার কাছ থেকে বজলু তার নাম, ধাম, পরিচয়, কিভাবে ধর্ষণের শিকার হয়েছে সব জেনেছে। মেয়েটার নাম মিনা, গ্রামের মেয়ে। বাবা স্কুল মাস্টার, মা নেই, ঘরে সৎ মা। চলো, তোমাকে তোমার গ্রামে দিয়ে আসি। না, আমি আর যেতে চাই না সেখানে। ধর্ষিতা মেয়েকে আমার গ্রামের মানুষ, আমার বাড়ির লোক কিছুতেই আর গ্রহণ করবে না। কলঙ্কিনী বলে দূর দূর করে তাড়িয়ে দেবে। আপনি কেন আমাকে বাঁচালেন? আমার মরে যাওয়াই ভালো ছিল। বজলু কিভাবে মিনাকে বাঁচিয়ে তুলেছে সত্যটা মিনা জানে না। মিনা জানে বজলু তাকে রাস্তার পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। তান্ত্রিকের মাধ্যমে সে যে পুনর্জীবন লাভ করেছে এর কিছুই জানায়নি বজলু। মিনার অসহায় মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বজলু মিনাকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছে। মিনা মেয়েটা খুব ভালো, ঘরের কাজে অত্যন্ত পটু। বজলুর ঘরের সমস্ত সাংসারিক কাজকর্ম করে দেয়। ঘরের কোনো কাজে এখন আর বজলুকে হাত দিতে হয় না। এর মধ্যে বজলুর একবার সাংঘাতিক জ্বর হয়। দিন রাত সে বজলুর সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। আজকাল বজলু বুকের ভেতর মিনার জন্য এক ধরনের গভীর মায়া অনুভব করে। প্রায় মনে করে মিনাকে বিয়ে করে চিরদিনের জন্য তার কাছে রেখে দিলে কেমন হয়। কিন্তু একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করব? না, মিনা ধর্ষিতা তাতে কি? ওর আত্মা পবিত্র, নিষ্পাপ। মিনার মতো ভালো মনের মেয়ে আর হয় না। মিনা এখন পাশের ঘরে ঘুমাচ্ছে। এতটা কাছে থাকা সত্ত্বেও মিনাকে সে তার কাছে ডাকতে পারছে না। অদৃশ্য সীমানা তাদের দুজনের মাঝে। অবশ্য কাল সে সেই সীমানা ভেঙে ফেলে বিয়ে করে মিনাকে তার শোবার ঘরে নিয়ে আসবে। হ্যাঁ, কাল থেকে মিনা আর অন্য ঘরে থাকবে না, আমার পাশে একই বিছানায় থাকবে। কৃষ্ণপক্ষে চাঁদের আলোতে মিনার সুন্দর মুখটা মন ভরে দেখব, সারা জীবন ধরে দেখব। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।